শুভ সকাল। উপস্থিত আমাদের বিদ্যালয়ের সমস্ত শিক্ষক শিক্ষিকা, শিক্ষাকর্মী, মিড ডে মিল স্বনির্ভর গোষ্ঠীর সদস্যবৃন্দ, সমাবেত অভিভাবক অভিভাবিকাবৃন্দ এবং আমার স্নেহের ছাত্ররা, সকলকে প্রজাতন্ত্র দিবসের শুভেচ্ছা এবং উষ্ণ অভিনন্দন। আজ আমরা সমাবেত হয়েছি ৭৩তম প্রজাতন্ত্র দিবস উদযাপন উপলক্ষে। তোমরা জানো, আজকের এই দিনটি ভারতের ইতিহাসে এবং আমাদের জাতীয় জীবনে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন। আমরা জানি যে আমাদের এই ভারতবর্ষ একটা সময় ব্রিটিশদের অধীনে ছিল, প্রায় দীর্ঘ ২০০ বছর। তারপরে স্বাধীনতা সংগ্রামের মধ্য দিয়ে বিভিন্ন বিপ্লবীদের আত্মত্যাগের মধ্য দিয়ে ১৯৪৭ সালের ১৫ই আগস্ট ভারতবর্ষ স্বাধীন হয়। আজকের এই বিশেষ দিনে সেই স্বাধীনতা সংগ্রামীদের প্রতি বিনম্র শ্রদ্ধা এবং অবনত মস্তকে আমরা বিনম্র শ্রদ্ধা জ্ঞাপন করছি। কিন্তু ভারতবর্ষ স্বাধীন হলো, সেই স্বাধীন ভারতবর্ষ এই শাসন ব্যবস্থা, সেই শাসন ব্যবস্থা পরিচালিত হতো ভারতবর্ষ শাসনের জন্য আলাদা একটা আইন, যেটা ১৯৩৫ সালে ভারত সরকার আইন দ্বারা। তাহলে ভারত স্বাধীন হলো, অথচ একটা ঔপনিবেশিক আইনের দ্বারা ভারতের শাসন ব্যবস্থা চলবে, এটা কি হতে পারে? ভারতবর্ষের অনেকে সেই সময় যারা নেতৃত্ব স্থানীয় ছিলেন, তারা বললেন যে ভারতবর্ষের শাসন ব্যবস্থা পরিচালনার জন্য আলাদা একটা বিধিবদ্ধ আইন, অর্থাৎ সংবিধানের প্রয়োজন। সেই সময়ে ১৯৪৭ সালের ২৮শে আগস্ট সংবিধান রচনা করার জন্য একটা ড্রাফটিং কমিটি তৈরি হল এবং এই কমিটির চেয়ারম্যান ছিলেন বিদগ্ধ পণ্ডিত ডক্টর বি.আর. আম্বেদকর। তারপরে অক্লান্ত পরিশ্রমের পর এই সংবিধান তৈরি করতে সময় লেগেছিল ২ বছর ১১ মাস ১৮ দিন। এই অক্লান্ত পরিশ্রমের মধ্য দিয়ে ভারতবর্ষের একটা বৃহত্তম সংবিধান রচিত হল এবং ১৯৪৯ সালের ২৬শে নভেম্বর, এই বছর আমরা এই ২৬শে নভেম্বর সংবিধান দিবস পালন করেছি আমাদের বিদ্যালয়ে, তোমাদের নিশ্চয়ই মনে থাকবে। এবং সংবিধানটা গণপরিষদে গৃহীত হবে। তারপরে ১৯৫০ সালের আজকের দিনে, অর্থাৎ ২৬শে জানুয়ারি, এই সংবিধান কার্যকর হয়। এই সংবিধান কার্যকর হওয়ার সাথে সাথে ভারতবর্ষ একটি সার্বভৌম সমাজতান্ত্রিক ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক প্রজাতন্ত্র রাষ্ট্র হিসাবে স্বীকৃতি লাভ করে। তো আজকের দিনে এই যে ২৬শে জানুয়ারি হঠাৎ করে, তো আমরা কেন, কি জন্য আমরা পালন করব, এগুলো তো জানতে হবে। ইতিহাস প্রত্যেক ছাত্রের জানা দরকার, আজকের দিনের যে গুরুত্ব, তা না হলে আজকের দিন পালন সার্থক হবে না। তো তাহলে আমরা একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্রের নাগরিক।
এবং এই যে কথাগুলো বলা আছে ভারতের সংবিধানের প্রস্তাবনায়, সার্বভৌম, সমাজতান্ত্রিক, ধর্মনিরপেক্ষ, গণতান্ত্রিক, প্রজাতন্ত্র, এই কথাগুলোর অর্থটা কি? 26শে জানুয়ারি এই অর্থগুলো আমাদের সকলকে জানতে হবে। সার্বভৌম মানে কি? সার্বভৌম মানে আমাদের দেশের যে আভ্যন্তরীণ বিষয়, এই আভ্যন্তরীণ বিষয় আমাদের দেশের আপামর জনগণের ঠিক করবে। এ ব্যাপারে বাইরের কোনো শক্তি বা বাইরের কোনো দেশের আমরা মতামত গ্রাহ্য করব না। এটা হচ্ছে সার্বভৌম। সমাজতান্ত্রিক, এখন যারা ইতিহাস পড়াশোনা করেছে তারা এই সমাজতান্ত্রিক বলতে সোভিয়েত রাশিয়ার যে সমাজতান্ত্রিক এই বিষয়টা জানে, কিন্তু এখানে সমাজতান্ত্রিক বলতে সেটা নয়। সেটা হচ্ছে যে ভারতবর্ষের অভ্যন্তরে যা সম্পত্তি আছে এই সম্পত্তির মালিকানা থাকবে রাষ্ট্রের, কোনো ব্যক্তিগত মালিকানা থাকবে না। সেজন্য ইন্দিরা গান্ধী তোমার 1969 সালে এই যে ব্যাংক, বিমা, এগুলো কিন্তু জাতীয়করণ করেছিলেন, অর্থাৎ রাষ্ট্রের সম্পত্তি হিসাবে এটাকে মানে মর্যাদা দিয়েছিলেন। তো এটা হচ্ছে সমাজতান্ত্রিক। তারপরে ধর্মনিরপেক্ষ। এই ধর্মনিরপেক্ষ মানে আমাদের দেশ রাষ্ট্রের নিজস্ব কোনো ধর্ম নেই, রাষ্ট্র হচ্ছে ধর্মনিরপেক্ষ এবং সমস্ত ধর্মের মানুষ এখানে বসবাস করবে এবং ব্যক্তিগতভাবে যে যার ধর্ম সেটা পালন করতে পারে, রাষ্ট্র সে ব্যাপারে হস্তক্ষেপ করবে না। এটাই হচ্ছে নিরপেক্ষতার মূল কথা। তারপরে গণতান্ত্রিক। এই গণতান্ত্রিক মানে কি? আমাদের দেশ গণতান্ত্রিক রাষ্ট্র। তার কারণ আমরা জানি যে গণতন্ত্রের উৎসটা হচ্ছে আপামর জনগণ, গভর্নমেন্ট অফ পিপল, ফর দি পিপল, বাই দি পিপল। সুতরাং আমাদের যে প্রধানমন্ত্রী এবং সরকারের অন্যান্য যারা মন্ত্রী তারা নির্বাচিত হয় আমাদের সাধারণ জনগণের ভোটাধিকারের মাধ্যমে। এটাই হচ্ছে গণতান্ত্রিক। এবং প্রজাতন্ত্র। প্রজাতন্ত্র এবং গণতন্ত্র এক জিনিস নয়। প্রজাতন্ত্র মানে হচ্ছে আমাদের যে সাংবিধানিক প্রধান, সেই সাংবিধানিক প্রধানকে সেটা হচ্ছে রাষ্ট্রপতি। সুতরাং এই রাষ্ট্রপতি নির্বাচিত হয় প্রত্যক্ষ বা পরোক্ষভাবে সাধারণ জনগণের দ্বারাই। এবং তোমরা মানে অন্যান্য যেমন দেশে, যেমন গ্রেট ব্রিটেনে, সেখানে কি হয়? উত্তরাধিকার সূত্রে, বংশ পরম্পরায় রাজা রানীর ধারণা আছে। আমাদের এখানে ভোটাধিকারের মাধ্যমে আমাদের দেশের যে যিনি সাংবিধানিক প্রধান রাষ্ট্রপতি সেটা নির্বাচিত হন। সুতরাং আমাদের দেশ এই অর্থে হচ্ছে প্রজাতান্ত্রিক রাষ্ট্র। কিন্তু গ্রেট ব্রিটেনে প্রধানমন্ত্রী নির্বাচিত হয় কিন্তু জনগণের দ্বারা, কিন্তু তাদের যে রাষ্ট্রপ্রধান সেটা কিন্তু বংশ পরম্পরায় রাজা বা রানী এইভাবে চলে আসছে। সুতরাং তাদের গণতান্ত্রিক কিন্তু প্রজাতান্ত্রিক রাষ্ট্র নয়। সুতরাং আমাদের দেশ এই রকম ধরনের একটা প্রজাতান্ত্রিক রাষ্ট্র। এবার কথা হচ্ছে, এত বিষয় বলা হলো, এখন এগুলো খুব জানা দরকার। আমাদের দেশ পরিচালিত হয় একদম সংবিধান মেনে। এখন সংবিধানে যেটা আছে আরো উল্লেখ, সেটা হচ্ছে সাধারণ জনগণের কি দায়িত্ব এবং কর্তব্য। সুতরাং সংবিধান মেনে আমাদের দেশ পরিচালিত হয় এবং তার সাথে সাথে আমাদের যে সাধারণ জনগণ তাদেরকে কিন্তু সংবিধানের যে মৌলিক অধিকার যেটা লিখিত আছে সেটা কিন্তু আমাদের জানতে হবে। কিন্তু বর্তমান সময়ে আমরা দেখতে পাচ্ছি যে এই যে গণতান্ত্রিকতা বা ধর্ম নিরপেক্ষতা, সেটা স্বাস্থ্যকর চর্চা যে সবসময় হচ্ছে এটা নয়।
তোমরা দেখতে পাচ্ছ আমাদের অজান্তেই আমাদের গণতান্ত্রিক যে অধিকার সেটা ভুলণ্ঠিত হচ্ছে। আমাদের ধর্ম নিরপেক্ষতা, ধর্মের নামে ধর্মীয় মেরুকরণ হচ্ছে। সুতরাং আমাদের কিন্তু সংবিধানে যে কথা বলা আছে সেইটা মেনে আমাদের দেশকে এগিয়ে নিয়ে যেতে হবে। এবং এটা কারা করতে পারবে? তোমরা ছাত্র। এই ছাত্ররা যদি সংবিধানের মূল কথাটা যদি তোমরা উপলব্ধি করতে না পারো, তাহলে আগামী দিনে আমাদের দেশ কিন্তু এগিয়ে যাবে না। এবং তোমরা এটাও লক্ষ্য করেছো বিভিন্ন ক্ষেত্রে আমাদের যে সার্বভৌম, অর্থাৎ একসাথে থাকতে হবে, আমাদের সর্বাঙ্গীন বিকাশ করতে হবে, এটা আমাদের সাংবিধানিক অধিকারগুলো জেনে সেইভাবে কিন্তু আগামী দিনে আমাদের ভারতবর্ষকে আরো সুন্দর ভারতবর্ষে পরিণত করতে হবে। এবং এ ব্যাপারে তোমরা যারা ছাত্র, সেই ছাত্ররাই কিন্তু সেই কাজে এগিয়ে আসতে পারবে। সুতরাং আজকের দিনের যে তাৎপর্য সেটা আশা করি তোমাদেরকে বোঝাতে পারলাম, এবং তোমরা সেটা উপলব্ধি করে তোমাদের কি কর্তব্য দায়িত্ব সেটাও কিন্তু জানতে হবে। আর একটা কথা বলি, বি.আর. আম্বেদকর একটা জায়গায় বলেছিলেন সাধারণ জনগণের উদ্দেশ্যে, যে জীবনে চলার পথে যদি কোনো সমস্যা হয় তাহলে আপনারা এই সংবিধানের বইটি খুঁজবেন, আশা করি সমস্ত সমস্যার সমাধান কিন্তু পেয়ে যাবেন। এবং সত্যি তাই, আমরা যখন কোনো সমস্যায় পড়ি তখন কিন্তু সংবিধানই আমাদের তার পথ দেখিয়ে দেয়। সুতরাং আমাদের মনে রাখতে হবে সেই সংবিধানকে মেনে চলতে হবে, সংবিধানকে ধর্মে পরিণত করতে হবে। এটাই হোক আজকের শপথ। এই বলে সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। জয় হিন্দ, বন্দে মাতরম, ভারত মাতা জয় হোক। শ্রদ্ধেয় শিক্ষক মহাশয় ও শিক্ষিকা মহাশয়কে আমার সশ্রদ্ধ আন্তরিক প্রণতি ও আমার সহপাঠীবৃন্দ ও ভাই বন্ধুদের জানাই আজ প্রজাতন্ত্র দিবসের আন্তরিক প্রীতি, শুভেচ্ছা ও ভালোবাসা। আজ 26শে জানুয়ারি, ভারতের পরম পবিত্র প্রজাতন্ত্র দিবস। 1950 সালের 26শে জানুয়ারি আজকের এই দিনটিতে ভারতে প্রবর্তিত হয় তার পবিত্র সংবিধান, যা তার গণতান্ত্রিক অধিকার সুনিশ্চিতের রক্ষা কবচ। সেই থেকে যথোচিত মর্যাদা সহকারে আজকের এই দিনটি প্রতিপালিত হয়ে আসছে। আজ টিভি খুললেই দেখা যাবে দিল্লির কর্তব্যপথে ভারতের বর্ণাঢ্য শোভাযাত্রা। এবছর সংবিধান প্রবর্তনের 75 বছর পূর্ণ হচ্ছে, তাই এবারের গণতন্ত্র দিবস একটু বিশেষ। এবার দিল্লিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ইন্দোনেশিয়ার রাষ্ট্রপতি জোকো উইদোদো। 1947 সালের 15ই আগস্ট ভারতবর্ষ স্বাধীনতা লাভ করে, কিন্তু শুধু স্বাধীনতা লাভ করলেই হয় না, তাকে জনজীবনে প্রতিষ্ঠিত করা যায় এবং উপযুক্ত মর্যাদা সহকারে তার রক্ষণাবেক্ষণ করা যায়। 1947-এ ভারতবর্ষ স্বাধীন হলেও তার নিজস্ব কোনো আইন কানুন ছিল না, তাই ভারতবর্ষ সংবিধান প্রবর্তনের আগে 1935-এর গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট দ্বারাই পরিচালিত হয়ে আসত। স্বাধীনতার পরেও দেশের প্রধান হিসেবে বহাল ছিলেন ষষ্ঠ জর্জ এবং লর্ড মাউন্টব্যাটেন ছিলেন ভারতের গভর্নর জেনারেল। এই লজ্জাজনক বিষয়টিকে মাথায় রেখেই 1950 সালের 26শে জানুয়ারি ভারতের সংবিধান প্রবর্তিত হয়। 1947-এর 28শে আগস্ট সংবিধান রচনার জন্য একটি ড্রাফটিং কমিটি গঠন করা হয়। ডক্টর বি.আর. আম্বেদকর ছিলেন এর চেয়ারম্যান। তার অনবদ্য পরিশ্রমের দ্বারাই ভারতবর্ষ এতটা সুন্দর একটা সংবিধান লাভ করেছে। 4 নভেম্বর 1947 এই সংবিধান কমিটি একটা খসড়া সংবিধান প্রস্তুত করে গণপরিষদে জমা দেয়। চূড়ান্তভাবে সংবিধান গৃহীত হওয়ার 2 বছর 11 মাস 18 দিন ব্যাপী সময়ে সংবিধানের নানা সমালোচনার জন্য 166টি অধিবেশন বসে। শেষ পর্যন্ত নানা সমালোচনা ও বিতর্কের মধ্যে দিয়ে 24 জানুয়ারি 1950 সালে ভারতের সংবিধান কমিটির 284 জন সদস্য চূড়ান্ত সংবিধানের হাতে লেখা 2টি নথিতে স্বাক্ষর করে। তার 2 দিন পর সারা দেশব্যাপী কার্যকর হয় ভারতের
পবিত্র সংবিধান। ভারতের সংবিধান ভারতের সর্বোচ্চ আইন। কিন্তু সবশেষে আমি একটা প্রশ্ন করব, যথাযথ সম্মান কি এখনো দেওয়া হয়? যদি হয়ে থাকে তাহলে রাষ্ট্র কাঠামো আজ এত দুর্নীতি ও অবক্ষয়ের মধ্যে কেন? ধর্মনিরপেক্ষ এই দেশে কেন বাঁধছে সাম্প্রদায়িক দাঙ্গা? কেন স্কুলে শিক্ষক ও ডাক্তারখানায় ডাক্তার নেই? কেন কোর্টে সাধারণ মানুষের বিচারের একটা কেস বছরের পর বছর পেন্ডিং রয়ে যায়, সাধারণ মানুষ বিচার পায় না? সংবিধান আইন কি শুধুমাত্র গরিবদের জন্য? আইন কি শুধুমাত্র গরিবদের জন্য? না, সংবিধানের মূল লক্ষ্যই তো হলো রাজনীতি আর দুর্নীতি শব্দটা যেন সমার্থক না হয়ে যায়, সেই চেষ্টাটা করা। স্থান কাল পাত্রভেদে দুর্যোধন, দুঃশাসন, শকুনির মতো মানুষ সমাজে থেকে যাবে, তাদের বিনাশ করা অসম্ভব। কিন্তু বন্ধু, মানুষের মনুষ্যত্ব জাগ্রত হলে, মানুষের শুভ বুদ্ধির উন্মেষ হলে ভারতবাসী আর একটা নতুন স্বর্গ গড়ে তুলতে পারবে। আজও যখন বক্সে বেজে ওঠে সারে জাহাসে আচ্ছা, প্রতিটি ভারতবাসীর শিরায় কি দেশপ্রেমের জোয়ার বয়ে যায় না? তা এখনো বয়ে যায়। তাই সবশেষে বলবো, বলো 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 সবে, শত বিনা বেনু রবে, ভারত আবার জগৎ সভার শ্রেষ্ঠ আসনে লবে। জয় হিন্দ, বন্দে মাতরম।